ইতিহাসের সবচেয়ে সফল আবার একই সাথে চরম বিতর্কিত একজন সমন্বয়কের জীবন নিয়ে আমাদের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগতম। সোর্স মেটেরিয়ালের উপর ভিত্তি করে তৈরি করা আজকের এই বিশ্লেষণে আমরা এমন একজনের জীবন ঘাটতে যাচ্ছি যিনি একাধারে ছিলেন এক নির্মম বিজেতা এবং বিশাল এক সাম্রাজ্যের স্থপতি। হ্যাঁ, আমরা কথা বলছি চেঙ্গিস খানকে নিয়ে। সমাজের একেবারে নিচুতলা থেকে উঠে এসে তিনি কিভাবে পুরো পৃথিবীর মানচিত্রটাই বদলে দিয়েছিলেন, চলুন ধাপে ধাপেই সেটাই আজ জানার চেষ্টা করা যাক। ওকে, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। দ্বাদশ শতাব্দীর মঙ্গোলীয় স্টেপ ভূমির বাস্তব চিত্রটা ঠিক কতটা ভয়ঙ্কর আর প্রতিশোধপরায়ণ ছিল তা এই উক্তিটি থেকেই কিন্তু একদম পরিষ্কার। এটি আম্বাঘাই খানের একটি উক্তি, যাকে জিন রাজবংশের লোকেরা কাঠের গাধার সাথে পেরেক পুঁতে নির্মমভাবে হত্যা করেছিল। আর মৃত্যুর ঠিক আগে তিনি তার অনুসারীদের এই নির্দেশ দিয়ে যান যেন তাতার এবং জিনদের ওপর তারা চরম প্রতিশোধ নেয়। সত্যি বলতে সেই সময়কার মঙ্গোলীয় সমাজ এভাবেই পরিচালিত হতো, প্রতিশোধ, রক্তপাত আর টিকে থাকার এক নিরন্তর সংগ্রাম। তো শুরুতেই আসা যাক পর্ব 1-এ, বিশৃঙ্খল স্টেপ ভূমি। চেঙ্গিস খান, যাকে সবাই প্রথমে তেমুজিন নামেই চিনত, তিনি এমন এক পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন যেখানে বিভিন্ন গোত্রের মধ্যে সবসময় যুদ্ধ লেগেই থাকত। 1162 সালে তেমুজিন যখন জন্ম নেন, কিংবদন্তি অনুযায়ী তার হাতের মুঠোয় একটি জমাট বাঁধা রক্তের দলা ছিল, যাকে সেই সময় এক মহান যোদ্ধা হওয়ার দৈব ইঙ্গিত হিসেবে ধরা হতো। কিন্তু তার জীবন মোটেও সহজ ছিল না। মাত্র 9 বছর বয়সে তাতারদের বিষপ্রয়োগে তার পিতা মারা যান। এরপর তার নিজের গোত্রই তার পরিবারকে পরিত্যাগ করে। কৈশোরে তাকে দাস হিসেবে বন্দী জীবন কাটাতে হয়, যেখান থেকে তিনি সাহসিকতার সাথে পালিয়ে আসেন। আর 1180 সালে মার্কেট গোত্রের লোকেরা তার স্ত্রী বোর্তেকে অপহরণ করে। একটু খেয়াল করলেই দেখা যায় তেমুজিনের শুরুর জীবনটা ছিল আক্ষরিক অর্থেই অবর্ণনীয় শোক, একাকিত্ব এবং চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিপূর্ণ। এই স্টেপ ভূমিতে পদে পদে ছিল বিশ্বাসঘাতকতা, দুর্বল হওয়া মানেই ছিল মৃত্যু বা দাসত্ব। আর এই কঠিন সময়ে তেমুজিন একটি চরম সত্য উপলব্ধি করেন। খাবার লুকিয়ে রাখার দ্বন্দ্বে তিনি তার নিজের সৎ ভাইকেই হত্যা করেছিলেন। ব্যাপারটা ভাবা যায়। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই তিনি বুঝতে পারেন এই নিষ্ঠুর পৃথিবীতে ক্ষমতা তৈরি করতে হলে পরমানুগত্য এবং ঐক্যের কোনো বিকল্প নেই। এরপরে শুরু হয় আমাদের পর্ব 2, এক ঘরে থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। সবকিছু হারিয়ে এক ঘরে হয়ে পড়া তেমুজিন বুঝতে পারেন একা লড়াই করা সম্ভব নয়। তাই তিনি নতুন করে জোট গঠন শুরু করেন এবং অপহৃত স্ত্রীকে উদ্ধার করার জন্য এক রক্তক্ষয়ী যুদ্ধের প্রস্তুতি নেন। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? তেমুজিন এবং তার রক্তের ভাই বা ব্লাড ব্রাদার জামুকার মধ্যকার আদর্শগত সংঘাত। তেমুজিন বিশ্বাস করতেন মেধা এবং যোগ্যতায়। একজন মানুষ কোন বংশে জন্ম নিয়েছে তার চেয়ে যুদ্ধক্ষেত্রে তার দক্ষতা কতটুকু, সেটাই ছিল তেমুজিনের কাছে সবচেয়ে জরুরি। অন্যদিকে জামুকা বিশ্বাস করতেন যে কেবল অভিজাত বংশে জন্ম নেওয়া মানুষদেরই সম্মান পাওয়া উচিত। এই আদর্শিক বিভেদটাই শেষ পর্যন্ত দুই ভাইয়ের মধ্যে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের সূচনা করে। এখন প্রশ্ন হলো, চারদিক থেকে শত্রুবেষ্টিত এবং সংখ্যায় নগণ্য হয়েও তেমুজিন কিভাবে এই আভিজাত্যের দেয়াল ভাঙলেন? শুরুতেই কিন্তু তিনি সফল হননি। ব্যাটল অফ 70 মার্শেস বা 70 জলাভূমির যুদ্ধে তেমুজিন শোচনীয়ভাবে পরাজিত হন। এই যুদ্ধে জামুকা তেমুজিনার 70 জন সেনাপতিকে বন্দী করে বিশাল ফুটন্ত কড়াইয়ে জীবন্ত সেদ্ধ করে মেরেছিল। হ্যাঁ, লিটারালি জীবন্ত সেদ্ধ। আর এই ভয়ঙ্কর পরাজয় তেমুজিনকে আরও বেশি হিসেবি এবং প্রতিশোধ পরায়ণ করে তোলে। আর এভাবেই আমরা চলে আসি পর্ব 3-এ, বিশ্বশাসক। 70 জলাভূমির সেই বিপর্যয়ের পর তেমুজিন ইতিহাস থেকে একেবারে হারিয়ে যান। কিন্তু আসলে তিনি গোপনে নিজের শক্তি সঞ্চয় করছিলেন। ফিরে এসে তিনি সেনাবাহিনীতে এক কঠোর শৃঙ্খলা ব্যবস্থা চালু করেন। যুদ্ধ শেষ হওয়ার আগে লুটের মাল সংগ্রহে ব্যস্ত হলে চরম শাস্তির বিধান রাখা হয়। পুরো বাহিনীকে 10, 100, 1000 এবং 10,000-এর দশমিক এককে ভাগ করা হয়। আর অফিসার নিয়োগ দেওয়া হয় সম্পূর্ণ মেধার ভিত্তিতে। বেজারমাউথের যুদ্ধে তারা হুইল অফ অ্যারোস বা অবিরাম তীর নিক্ষেপের কৌশল ব্যবহার করে শত্রুদের দিশেহারা করে দিত। আর তাদের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটি ছিল যুদ্ধে হেরে গিয়ে পিছু হটার ভান করা, আর শত্রুরা যখন তাড়া করতে আসত তখন আগে থেকে পেতে রাখা ফাঁদে ফেলে তাদের নির্বিচারে হত্যা করা। এক কথায় এক অপ্রতিরোধ্য যুদ্ধযন্ত্র। শেষ পর্যন্ত 1204 সালে তেমুজিন তার পুরনো বন্ধু জামুকাকে চূড়ান্তভাবে পরাজিত করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেন। এরপর 1206 সালে মঙ্গোলিয়ার সমস্ত গোত্রকে এক ছাতার নিচে আনার পর তাকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হল বিশ্ব শাসক বা ভয়ঙ্কর শাসক।
তিনি প্রায় 10 লাখ মঙ্গোলীয়কে একত্রিত করেন এবং সাম্রাজ্য পরিচালনার জন্য উইঘুর লিপি গ্রহণ করে এক নতুন যুগের সূচনা করেন। এবার নজর দেওয়া যাক পর্ব 4-এর দিকে, চীন বিজয়। মঙ্গোলিয়াকে একত্রিত করার পর চেঙ্গিস খানের নজর এবার পূর্ব দিকে ঘুরল। জিন রাজবংশের সম্রাটরা বছরের পর বছর ধরে মঙ্গোলদের ওপর যে অত্যাচার আর বিশ্বাসঘাতকতা চালিয়েছিল তার একটা চূড়ান্ত জবাব তো দিতেই হতো, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। জিন রাজবংশের রাজধানী ঝংডু অর্থাৎ বর্তমান বেইজিং শহরটি ছিল 40 ফুট উঁচু মাটির প্রাচীর দিয়ে ঘেরা। এর চারপাশে ছিল গভীর পরিখা এবং 900টি নজরদারি টাওয়ার। যাযাবর মঙ্গোলরা তো খোলা মাঠে যুদ্ধ করতে অভ্যস্ত ছিল, তাই এত বিশাল সুরক্ষিত প্রাচীর এবং গান পাউডারে সজ্জিত জিনদের মোকাবেলা করা তাদের জন্য ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো দুর্গ দখলের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মঙ্গলরা কিভাবে জয়ী হলো। তারা মূলত এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং অবরোধ কৌশলের আশ্রয় নিয়েছিল। তারা বন্দি চীনা ইঞ্জিনিয়ারদের দিয়ে অবরোধের যন্ত্রপাতি তৈরি করায়, শহরের সব খাবার ও সরবরাহের পথ বন্ধ করে দেয়, এমনকি নিরীহ মানুষদের ধরে এনে হিউম্যান শিল্ড বা মানব ঢাল হিসেবে ব্যবহার করে। অন্য একটি শহরের পতন ঘটাতে তারা আস্ত নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে পুরো শহর পানিতে তলিয়ে দিয়েছিল। অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে খাদ্যাভাবে ঝংডু শহরের মানুষ এক পর্যায়ে নরখাদকে পরিণত হয়। 1215 সালে শেষ পর্যন্ত ঝংডু শহরের পতন ঘটে, আর পতনের পর শহরের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। মঙ্গলরা পুরো শহরটিতে ব্যাপক লুটতরাজ চালায়, বিশাল রাজপ্রাসাদগুলো আগুনে পুড়িয়ে দেয়। ইতিহাস থেকে জানা যায় কিছুদিন পর একজন পরিব্রাজক সেখানে গিয়ে দেখেছিলেন শহরের বাইরে মানুষের হাড়ের বিশাল এক সাদা পাহাড় তৈরি হয়ে আছে এবং মানুষের চর্বিতে সেখানকার মাটি কালচে ও পিচ্ছিল হয়ে গেছে। এই অভিযানের ফলে জিন রাজবংশ চিরতরে পঙ্গু হয়ে যায়। সব শেষে থাকছে পর্ব 5, এক জটিল উত্তরাধিকার। চেঙ্গিস খানের জীবনের শেষ অধ্যায়টি অত্যন্ত গোলমেলে। 1227 সালে মৃত্যুর সময় তিনি মানব ইতিহাসের অন্যতম বৃহৎ এক সাম্রাজ্য রেখে গিয়েছিলেন, আর এই ডেটাটা চমৎকারভাবে তুলে ধরছে তার সাম্রাজ্যের বিশালত্ব। 1 কোটি বর্গমাইল প্রশান্ত মহাসাগর থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্য। এই আয়তন পুরো আফ্রিকা মহাদেশের সমান। জাস্ট ভাবুন, আজকের দিনে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং পুরো মধ্য আমেরিকা একসাথে মেলালেও চেঙ্গিস খানের সেই সাম্রাজ্যের সমান হবে না। ঠিক এখান থেকেই তৈরি হয় চেঙ্গিস খানের সবচেয়ে বড় প্যারাডক্স বা স্ববিরোধিতা। একদিকে তিনি ছিলেন এমন একজন শাসক যিনি লাখ লাখ মানুষের নির্মম মৃত্যুর কারণ হয়েছেন, শহর ধ্বংস করেছেন, কিন্তু অন্যদিকে তিনি আবার সেই বিশাল সাম্রাজ্যের মধ্যে এক অভিন্ন আইনি কাঠামো দাঁড় করিয়েছিলেন এবং সব ধর্মের মানুষকে শান্তিতে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন। সে যুগে এমন ধর্মীয় সম্প্রীতির কথা ভাবাই যেত না। আসলে চেঙ্গিস খান শুধু একজন সামরিক নেতাই ছিলেন না, তিনি কিছু যুগান্তকারী সংস্কারও করেছিলেন। তিনি মঙ্গোলদের দাসত্ব প্রথা নিষিদ্ধ করেন, আর তার সবচেয়ে বড় অবদান ছিল প্রাচীন সিল্ক রোডের নিরাপত্তা নিশ্চিত করা। ব্যাপারটা কতটা নিরাপদ ছিল শুনবেন। বলা হতো মঙ্গল সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একজন বণিক মাথায় সোনার থালা নিয়েও যদি হেঁটে যেত, কেউ তাকে আক্রমণ করার সাহস পেত না। এই নিরাপদ বাণিজ্য পথের কারণে কাগজ, গান পাউডার এবং কম্পাসের মতো যুগান্তকারী প্রযুক্তিগুলো প্রাচ্য থেকে পাশ্চাত্যে পৌঁছানোর সুযোগ পেয়েছিল, যা পরবর্তীতে পুরো ইউরোপের রেনেসায় বিশাল ভূমিকা রাখে। আর এই অবিশ্বাস্য সংখ্যাটা শুনলে যে কেউ চমকে যাবে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বর্তমানে পৃথিবীতে বেঁচে থাকা প্রতি 200 জন মানুষের মধ্যে অন্তত একজন সরাসরি চেঙ্গিস খানের বংশধর। প্রতিটি বিজয়ের পর তিনি অসংখ্য নারীকে নিজের করে নিতেন, যার ফলে তার জিনগত উত্তরাধিকার আজও মানবজাতির একটা বিরাট অংশের মাঝে রয়ে গেছে। তো পুরো সোর্স মেটেরিয়াল বিশ্লেষণের শেষে এসে এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, চেঙ্গিস খান কি কেবলই একজন গণহত্যা চালানো বর্বর শাসক ছিলেন, নাকি তিনি ছিলেন এক নির্মম স্থপতি যিনি নিজের নিষ্ঠুরতার উপর ভিত্তি করে আজকের এই সংযুক্ত ও আধুনিক বিশ্বের ভিত গড়ে দিয়েছিলেন? ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে সেই চূড়ান্ত বিচার সময়ের হাতেই তোলা রইল। আমাদের আজকের এই বিশ্লেষণটি ইতিহাসকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে বলেই আমাদের বিশ্বাস।